এই টিউটোরিয়ালে আমরা দেখব জিওগ্রাফিক লোকেশন। জিওগ্রাফিক লোকেশন বলতে আসলে কি বোঝায় ডিটেইলে, কারণ জিওগ্রাফিক লোকেশন নিয়ে আমরা অনেকে অনেক কনফিউশনে থাকি। এখানে দুই ধরনের লোকেশন আমরা আগে বলতে চাই, একটা হচ্ছে যে জিওগ্রাফিক লোকেশন আর একটা হচ্ছে যে রিলেটিভ লোকেশন। তো জিওগ্রাফিক লোকেশনটা হচ্ছে যে পৃথিবীর আসপেক্টে একটা জায়গার অবস্থান, অর্থাৎ আমরা যদি এই পৃথিবীটাকে কল্পনা করি, তো এই পৃথিবীর মধ্যে একটা জায়গা কোথায় অবস্থিত, যে কোনো জায়গা হতে পারে, সেটা কোথায় আছে সেটাকেই বলে হচ্ছে লোকেশন। মনে করি যে ঢাকা, বাংলাদেশে ঢাকা একটা লোকেশন। তো এটা হচ্ছে যে আমরা বলবো অ্যাবসলিউট লোকেশন। আর যদি বলি যে এই ঢাকা সিটি থেকে খুলনা কোন দিকে, সিলেট কোন দিকে, অথবা রাজশাহী কোন দিকে, তো ঢাকা থেকে আমরা জানি সিলেট হচ্ছে উত্তর পূর্ব দিকে, আপার লেফট সাইডে। ঢাকা থেকে রাজশাহী হচ্ছে আপার লেফট সাইডে, সরি সিলেট হচ্ছে আপার রাইট সাইডে, আর ঢাকা থেকে হচ্ছে আপার লেফট অর্থাৎ উত্তর পশ্চিম দিকে, আর খুলনা হচ্ছে যে দক্ষিণ পশ্চিম দিকে। তো এখন যদি আমরা বলতে চাই যে ঢাকা থেকে রাজশাহীর দূরত্ব কত, তাহলে এখান থেকে আমাদের যে মেজার টুল আছে সেই মেজার টুলের মাধ্যমে আমরা বলতে পারবো যে ঢাকা থেকে রাজশাহীর দূরত্ব কত, যে 192 কিলোমিটারের মতো ডিরেক্ট ডিস্টেন্স যদি আমরা বলি। তো এইটাই হচ্ছে রিলেটিভ লোকেশন, যে আমার একটা জায়গাকে বেস ধরে তারপর অন্য একটা জায়গার লোকেশন বের করা। এখন কেন আমরা রিলেটিভ লোকেশন এবং অ্যাবসলিউট লোকেশন নিয়ে কাজ করি? কারণ যদি এমন হয় যে একটা আননোন জায়গা, অর্থাৎ যে জায়গাটা আমার চেনা নেই, হয়তো আমি কোনো সে জায়গার অবজেক্টের নাম জানি না, যেমন এটা হতে পারে মরুভূমি, হতে পারে সমুদ্র, হতে পারে কোনো একটা অচেনা দ্বীপ। তো সেখানে যদি আমি ওই দ্বীপটা বা ওই ওই সমুদ্রের অথবা ওই জঙ্গলের, অথবা যদি ওই জায়গার মরুভূমির কোনো একটা জায়গার যদি অ্যাকচুয়াল লোকেশনটা, মানে ওই জায়গাটার অবস্থানটা আমরা জানতে চাই, তো আমরা সাধারণত কোনো নাম দিয়ে, কোনো দিক দিয়ে বা কোনো একটা স্পেসিফিক জায়গার অ্যাসপেক্টে বলতে পারবো না যে এটা এই জায়গার এই দিকে অবস্থিত। তখন আমাদের আসতে হবে অ্যাবসলিউট লোকেশনে। কারণ অ্যাবসলিউট লোকেশনটা সাধারণত আমরা মেজার করি ল্যাটিটিউড এবং লংটিটিউডের যে কোঅর্ডিনেট ভ্যালু আছে সেই ভ্যালুর উপরে বেস করে। এখানে পৃথিবীতে যে কোঅর্ডিনেট সিস্টেম আছে আমরাকে মানে আর্থ কোঅর্ডিনেট সিস্টেম বলি। এই আর্থ কোঅর্ডিনেট সিস্টেম বা জিওগ্রাফিক কোঅর্ডিনেট সিস্টেমের ভিত্তিতে পৃথিবীর প্রতিটা স্থানের একটা ল্যাটিটিউড ভ্যালু এবং একটা লংজিটিউড ভ্যালু আছে। ওইটা যদি আমরা প্লট করি তাহলে ওই জায়গাটা আমাদের খুঁজে বের করে দেয়। যেমন এখানে আমি লিখলাম 2390। 23 এবং 90 দিয়ে আমি যদি সার্চ করি তাহলে দেখা যাবে যে ওয়ার্ল্ডে 23 এবং 90 ভ্যালুর যে পয়েন্টটা আছে সেটা ইন্ডিকেট করে দিচ্ছে। আমি যদি এখানে 23 এবং -90 দিই তাহলে কিন্তু এইটা দেখা যায় চিলির আশেপাশে একটা জায়গা, চিলির দক্ষিণ দিকে একটা জায়গা। তার কারণ হচ্ছে হ্যাঁ, চিলি না, এটা সেন্ট্রাল আমেরিকা বা নর্থ আমেরিকার দিকে একটা জায়গা। এবং আমরা যদি দুইটাই মাইনাস দিই, -23 -90, তাহলে এটা দেখাবে চিলির কাছাকাছি একটা সমুদ্রের এখানে একটা জায়গা। এখন এটা কেন দেখাচ্ছে? এটা দেখানোর কারণ হচ্ছে
যে আমরা জানি আমাদের ইকুয়েটর যে লাইনটা অর্থাৎ গ্রেট সার্কেল আমরা বলি নিরক্ষরেখা, ওই রেখাটাকে আমরা সবসময় জিরো ধরি। আর গ্রিনিচের উপর দিয়ে যে রেখাটা গেছে এটাকে আমরা প্রাইম মেরিডিয়ান বা মূল মধ্যরেখা ধরি। এই মূল মধ্যরেখা ধরে আমরা যদি একটা গ্রিড বা যদি একটা যদি আমরা দেখি যে এটা হচ্ছে ইকুয়েটর লাইন আর এটা হচ্ছে যে প্রাইম মেরিডিয়ান, অর্থাৎ আমাদের গ্রিনিচের উপর দিয়ে যে রেখাটা চলে গেছে গ্রিনিচের মানদণ্ডের উপর দিয়ে। এখন এই রেখাটা যেখানে মিলিত হয়েছে, এই যে ইকুয়েটর এবং প্রাইম মেরিডিয়ান যেখানে মিলিত হয়েছে সেই ক্রস বিন্দুটাকে আমরা 0 0 হিসেবে গণ্য করি। এই জায়গাটা 0 0 হিসেবে গণ্য করে পূর্ব দিকে আমরা 180 ডিগ্রি যাই আর পশ্চিমে যাই হচ্ছে 180 ডিগ্রি। কেননা পৃথিবীটাকে যদি আমরা 2D সারফেসে দেখি তাহলে যদি মানে যদি পুরো একটা বিলয়ন বা পুরো একটা মোড়ক বলা যায়, যেটার পিছন সাইড থেকে এদিকে নিয়ে আসলাম এবং এই সাইড থেকে নিয়ে আসলাম এদিকে 2D সারফেসে আমরা কল্পনা করলাম, তখন এদিকে যাবে হচ্ছে 180 ডিগ্রি এবং 0 থেকে এদিকে যাবে হচ্ছে 180 ডিগ্রি। তো এটা হচ্ছে আমার পূর্ব দিক আর এটা হচ্ছে ওয়েস্ট বা পশ্চিম দিক। আর সেন্টার থেকে এটা হচ্ছে নর্দার্ন হেমিস্ফিয়ার অর্থাৎ উত্তর গোলার্ধ আর এটা হচ্ছে সাউদার্ন হেমিস্ফিয়ার। এখন আমাদের এই দুইটা রেখা পিছনে এসে যে রেখাটার সাথে একসাথে যুক্ত হচ্ছে সেটাকে বলা হচ্ছে অ্যান্টি মেরিডিয়ান, অর্থাৎ মেরিডিয়ানের ঠিক অপোজিটে। তো এইটা 180 ডিগ্রি এখানে মিলতেছে, এখানে এটা 180 ডিগ্রি এখানে যেটা মিলতেছে এটাকে বলা হচ্ছে ইন্টারন্যাশনাল ডেড লাইন। অর্থাৎ এখানে এসে আমার মানে টাইমের একটা বিষয় আছে যে এদিক থেকে 12 ঘন্টা এদিক থেকে 12 ঘন্টা এসে এখানে 24 ঘন্টা একটা ডিফারেন্স তৈরি করে। আর এখান থেকে সব কিছু নতুন করে আবার মানে এই 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 জাস্ট এই লাইনটা ক্রস করলে এই পাশে একটা দিন যোগ করতে হয়, এদিকে একটা দিন যোগ করে আমাদের সব ক্যালকুলেশন করতে হয়। তো আমাদের যদি এখন এই কোঅর্ডিনেট সিস্টেমটা পৃথিবীর প্রতিটা পয়েন্টের প্রতি জায়গা যদি কোঅর্ডিনেট সিস্টেমটা আমাদের এখন জানা থাকে তাহলে আমরা যে কোনো একটা জায়গায় খুব সহজে খুঁজে বের করতে পারবো। এটা হচ্ছে ট্রপিক অফ ক্যান্সার, এটা হচ্ছে ট্রপিক অফ আফ্রিকা। এই দুইটা লাইনের বিশেষত্ব হচ্ছে যে সূর্য সবসময় হয় এই লাইনের উপরে, না হলে আস্তে 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 এই লাইনের উপর মধ্যে লম্বাবে কিরণ দেয়, কখনো এর বাইরে দেয় না। আর এখানে আমাদের আরেকটা সার্কেল আছে সেটাকে বলা আছে আর্কটিক সার্কেল। এইটার কারণ হচ্ছে যে সূর্য যখন আমার এই উত্তর গোলার্ধে বা উত্তর যে ট্রপিক অফ ক্যান্সারে যখন লম্বালম্বিভাবে কিরণ দেয় তখন এই সার্কেলের ভিতরে কোথাও সারা দিনের মধ্যে সূর্যের আলো দেখা যায় না, রাতে তো দেখা যাবেই না। তার মানে যখন এইটার আশেপাশে থাকে তখন এটাতে একদম পূর্ণরূপে রাত্রি বিরাজ করে। আবার সূর্য যখন সাউদার্ন হেমিস্ফিয়ারে চলে আসে তখন সূর্যটার উত্তর গোলার্ধে এই অংশটুকুতে কখনো কিরণ পায় না বা আলো দেখা যায় না, যার জন্য এটা পুরো অন্ধকারাচ্ছন্ন হয়ে থাকে। আবার সূর্য যখন ট্রপিক অফ ক্যান্সারের দিকে আসে তখন কিন্তু এই কিছু কিছু জায়গায় রাত্রেও সূর্যের আলো দেখা যায়, কিন্তু সেটা সকালের মতো, যেমন নরওয়েতে রাত্রে সূর্য দেখা যায়, যে জন্য আমরা বলি হচ্ছে সূর্যোদয়ের দেশ হচ্ছে নরওয়ে। ঠিক আছে। আর এদিকে এই যে জাপান আছে, জাপানকে আমরা কেন সূর্যোদয়ের দেশ বলি, কারণ এই লাইনটা থেকে আমাদের দিন শুরু হচ্ছে। তো সূর্য যখন এই লাইনটা ক্রস করে অর্থাৎ পৃথিবী যখন এই লাইনটা সূর্যের দিকে অতিক্রম করে তখন এই আমাদের পৃথিবীর এই রেখার এই পশ্চিম দিকের যে প্রথম দেশ হিসেবে আমাদের সূর্য প্রথম দেখা যায় হচ্ছে জাপান থেকে। এই কারণে জাপানকে সূর্যোদয়ের দেশ বলে। তো এইটা হচ্ছে আমরা অ্যাবসলিউট লোকেশনের বিষয়টা গেলাম। এখন যদি আমরা রিলেটিভ লোকেশনটা দেখতে চাই তো রিলেটিভ লোকেশনে আমরা বলবো
যে সাধারণত কোনো একটা জায়গার অ্যাসপেক্টে নতুন একটা জায়গা ধরা, যেমন আমি ধরতে চাই যে এইটা আমার 0 সেন্টার, তো এখান থেকে তাহলে আমার 1 2 3 করে শুরু হবে। আর যদি এখানে ধরি যে উপর থেকে 1 2 3 করে যাবে, এখান থেকে নিচে 1 2 3 করে যাবে, এটা হচ্ছে আমাদের রিলেটিভ লোকেশন। তো দুইটার গুরুত্ব যদি আমরা এখন একটু বলতে চাই, তাহলে দেখবো যে অ্যাবসলিউট লোকেশন স্মল স্কেলের জন্য খুব বেশি কাজ করে, কারণ পৃথিবীর ওয়ার্ল্ডের অ্যাসপেক্টে আমরা যদি কোনো একটা লোকেশন নিয়ে কাজ করতে চাই, তাহলে আমাদের অবশ্যই অ্যাবসলিউট লোকেশনটা দরকার হবে। আর রিলেটিভ লোকেশনটা আমরা কাজ করবো যখন খুব লার্জ স্কেলে হবে, যখন আমরা একটা টেবিলের ডিজাইন করব ক্যাডে, অথবা একটা বিল্ডিংয়ের ডিজাইন করব, অথবা একটা রাস্তার কোথায় পাইপলাইন হবে সেটা বিবেচনা করব, তখন আমাদের রিলেটিভ লোকেশনটা আসবে। কারণ রোডের এক সাইডকে আমি যদি বেস ধরে তারপরে আমার পাইপলাইন কোথা দিয়ে যাবে, গ্যাস লাইন কত মিটার পরে যাবে, এইভাবে যদি আমরা কল্পনা করি, তাহলে সেটা অ্যাকুরেটলি থাকবে। আর আমরা যে ওভারঅলি জানি যে স্যাটেলাইট কানেক্টেড কোনো একটা লোকেশনে সবসময় কিছু না কিছু একটু ডিস্টরশন থাকে। এই ডিস্টরশনের জন্য আমাদের মানে কোনো একটা নির্দিষ্ট জায়গা দিয়ে যদি আমরা এই যে পাইপলাইন বা ড্রেনেজ লাইন ধরি, তাহলে সেখানের ওই জায়গাটা আইডেন্টিফাই করা বেশ কঠিন, যার জন্য আমাদের ওই জায়গা থেকে রিলেটিভ লোকেশনটা আমাদের বিবেচনায় নিয়ে এসে কাজ করতে হয়। তো মোটামুটি এইটুকুই ছিল আমাদের জিওগ্রাফিক লোকেশন, অ্যাবসলিউট লোকেশন এবং রিলেটিভ লোকেশন। আর অ্যাবসলিউট লোকেশন বোঝাতে গিয়ে আমরা আমাদের যে ল্যাটিটিউড এবং লংজিটিউডের যে ফাংশনটা সেটা আমরা দেখলাম। আর আমরা সবসময় জানি যে এই ল্যাটিটিউড বা লংজিটিউডের অরিজিন হচ্ছে সেন্টার অফ দ্য আর্থ থেকে, অর্থাৎ সেন্টার অফ দ্য আর্থ থেকে আমাদের সারফেসে যে ডিগ্রিটা ম্যাচ করে বা চলে আসে, সেখান থেকে আমরা লাইনগুলো ড্র করে আমরা মানে অ্যাঙ্গুলার যে ভ্যালুটা সেটা দিয়ে আমরা সারফেসের কোঅর্ডিনেটটা মেজার করি। আর আমরা যদি এখন অ্যাবসলিউট লোকেশনে কোনো একটা প্লেসের পয়েন্ট করতে চাই, তাহলে সেটা অবশ্যই গ্রিনউইচের মিন টাইম বা গ্রিনউইচের যে স্থানটা ওইটার অ্যাসপেক্টেই করতে হবে। আর রিলেটিভ লোকেশনটা যে কোনো জায়গা থেকে আমরা শুরু করে কাজ করতে পারি। আর এর যে অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ সেগুলো তো বললামই, যে আমরা যখন স্মল স্কেলে কাজ করব তখন সিলেক্ট লোকেশন নিয়ে, অর্থাৎ পৃথিবীর অ্যাসপেক্টে যখন কাজ করব তখন অ্যাবসলিউট লোকেশন নিয়ে করব। আর যখন একটা স্মল একটা রুম, একটা গ্রাউন্ড, প্লেগ্রাউন্ড, একটা বিল্ডিংয়ের অ্যাসপেক্টে কাজ করব, তখন আমরা ইউজার কোঅর্ডিনেট সিস্টেম বা আমরা রিলেটিভ লোকেশন সেটা ব্যবহার করব। আর সাধারণত এই ইউজার এবং রিলেটিভ এই লোকেশন ইউজ করতে গেলে আমাদের জিওগ্রাফিক লোকেশন বা অ্যাবসলিউট লোকেশন ইউজ করতে গেলে আমাদের জিওগ্রাফিক কোঅর্ডিনেট সিস্টেম বা জিসিএস, জিওগ্রাফিক কোঅর্ডিনেট সিস্টেম ইউজ করি। আর ইউজার কোঅর্ডিনেট সিস্টেম ইউজ করি আমরা সাধারণত অ্যাবসলিউট লোকেশন মেজারমেন্টের ক্ষেত্রে। তো এটা ছিল লোকেশনাল একটা থিওরিটিক্যাল বলা যায় ক্লাস, কারণ লোকেশন জিনিসটা খুব সুন্দরভাবে ডেটার সাথে যদি আমরা ইন্টিগ্রেট না করতে পারি, তাহলে আমরা যে ডেটাটা প্রেজেন্ট করি না কেন সেই ডেটাটা 100% ভুল আসবে। কারণ ওই জায়গাটার যতবেলা আমরা লোকেশনাল ভ্যালুগুলো না ইনপুট করতে পারবো, ততক্ষণ তার মানে দুইটা পয়েন্টের ডিস্টেন্স বা দুইটা পয়েন্টের ভিতরে যে এরিয়া বা একটা পলিগনের এরিয়া বা একটা সিম্পল লোকেশন, মানে আমি হয়তো কোনো একটা স্যাম্পল নিয়েছি একটা লোকেশন থেকে, আমি জানি না সেই জায়গাটার নাম কি। যদি আমরা একটা কোঅর্ডিনেট সিস্টেম একটা ল্যাটলাইন ভাবে সেখান থেকে জিপিএস বা স্মার্টফোন থেকে নিয়ে আসতে পারি, তাহলে জিআইএসে এটা ইনপুট করার সাথে সাথে আমার স্যাম্পল লোকেশনটা বলে দিতে পারবে। সেক্ষেত্রে আমার কোনো জায়গার নাম জানার দরকার নেই। তো এইসব অ্যাডভান্টেজের জন্য আমরা এই লোকেশনাল যে বিষয়গুলো সেগুলো মাথায় রাখি। তো এই ক্লাসটা এই পর্যন্ত। তারপরে আমরা আমাদের এই লোকেশনাল এটা ব্যবহার করে কীভাবে জিও রেফারেন্সিং বা কীভাবে অ্যাকচুয়াল পজিশনে আমাদের ডেটাগুলো প্লেসমেন্ট করে কীভাবে আমরা বিভিন্ন ধরনের ডেটা অ্যানালাইসিস করি বা ক্যালকুলেশন করি বা ইনপুট করি, সেগুলো নেক্সট দেখব।